জিরো আওয়ারের প্রত্যেকটি পর্ব অর্থাৎ দিনভর বিভিন্ন সেগমেন্টের পাশাপাশি জিরো আওয়ারের প্রত্যেকটি পর্বে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক স্তরে ঘটে যাওয়া ঘটনা এবং তার সমীকরণ মানচিত্র নিয়ে আমরা আলোচনা করে থাকি। দেখুন, এখান থেকে খরা হোক, বন্যা, সিন্ধু জলচুক্তি, জলসমঝোতা চুক্তি স্থগিত করায় বিপুল জলের সমস্যা হোক, কিংবা আবার পাকিস্তানের ভূমিকম্পের মতো ঘটনা হোক, কখনো প্রকৃতির মার, কখনো আবার প্রত্যাঘাত, অন্তত প্রত্যাঘাত করা হবে সেই আলোচনার পরেই যে ভীত সন্ত্রস্ত ভয়ে থরহরিকম্প পাকিস্তান, সে চেহারা আপনাদের দেখিয়েছি আমরা এবং আপনারা সবটাই দেখেছেন, পরিলক্ষিত করেছেন। কিন্তু এরপর আস্তে আস্তে গোটা পরিস্থিতি কি পাক রেঞ্জার্সের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? কেন বলছি সে কথা? এবার আসি আজ জিরো আওয়ারের আলোচনার বিষয়। বফার্সের গোলায় বিধ্বস্ত পাকিস্তানের চিকেন নেক শিয়ালকোট। তিনজন পাক লেফটেন্যান্ট জেনারেলের মৃত্যু হয়েছে। নিকাশ করা হয়েছে 20 জন পাক জওয়ানকে। শিয়ালকোট ব্রিগেডিয়ার আউটপোস্ট পতাকা খুলে নিয়েছে সেখান থেকে পাক রেঞ্জার্স। তাহলে কি ভারতীয় সেনাবাহিনী দখল নেবে শিয়ালকোটের? দেখুন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, অর্থাৎ আঘাত আসলে প্রত্যাঘাত করতে সদা সর্বদা প্রস্তুত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। আর এখান থেকেই মাঝ আকাশে রাফায়েলের মিসাইল টার্গেট পাক ফাইটার জেট। পালাতে চাইছেন পাক আর্মি চিফ আসিম মুনির। অন্যদিকে নতুন এনএসএ করা হলো আসিম মালিককে। ভয়ে হাসপাতালের বিছানা থেকেই আমেরিকায় ফোন পাক প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি কি করবেন তারা? আদৌ লড়াই করতে পারবে নাকি এভাবে একটু একটু করে মাঠ ছাড়তে হবে পাক রেঞ্জার্সদের? আলোচনায় আসবো সরাসরি। জিরো আওয়ারের নিউজ রুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একদমই দিদি, তুমি যে তথ্য জানাচ্ছিলে, আমরা লাগাতার যে তথ্য দেখাচ্ছি এবং অথেন্টিক্যালি প্রত্যেকটি তথ্যকে তুলে আনার চেষ্টা করছি। এবং যখন আমরা আলোচনা করছি তার কিছু আগেই গতরাতে যে সিদ্ধান্ত ভারতের তরফে নেওয়া হয়েছে, নয়াদিল্লির তরফে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত হলো এটাই যে একটা পাক ফ্লাইট আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আমাদের আকাশকে একদম তাদের কাছে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, যখন আমরা এই জিরো আওয়ারের কথা বলছি, ঠিক তখন সেই মুহূর্তে আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে যে আরব সাগরে ভারত এবং পাকিস্তান উভয়ের নৌবাহিনী একদম কাছাকাছি। আবার বলছি যে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে যে আরব সাগরে ভারত এবং পাকিস্তানের নৌবহর খুব কাছাকাছি। আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে কারা কারা এসছে। পাকিস্তানের তরফে পিএনএস খালিবার এবং বাবর যে করভেট, এগুলোকে তারা নিয়ে এসছে। মূলত খুব পুরনো আমলের কিছু যুদ্ধজাহাজ পাকিস্তানের কাছে আছে, 2টো ভাঙাচোরা সাবমেরিন, সেগুলো ডকে আছে, মেরামত চলছে। ভারতের তরফে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, বিশাল আকৃতি, যেটা সারা পৃথিবীতে 4টি মাত্র দেশের আছে, ভারত অন্যতম। ভারতের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ খুব কাছাকাছি পাকিস্তানের এই ঝর্তি পড়তি নৌজাহাজের প্রায় সংলগ্ন। কি হবে সেটা বলার জায়গা আমরা এই মুহূর্তে নেই। তার পাশাপাশি যে ছবিটা আমরা তুলে ধরবো, যেটা পাকিস্তানের দ্য ডন, বহু প্রচলিত একটি পত্রিকা সেখানকার, তারা এবং পাকিস্তানের বেশ কিছু লোকাল মিডিয়া, তারা ভুল খবর দিচ্ছে। দ্য ডনের খবরটা ভুল। আমরা সেই অসত্য খবরটা আমরা খণ্ডন করছি, কারণ আমরা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হাতে নিয়ে পাকিস্তানের ফাইটার জেটকে উড়িয়ে দেওয়ার মুখে ছিলাম, সেই ছবিটা আমরা তুলে ধরবো কীভাবে। তোমাকে বলবো যে আমাদের যে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখার চেষ্টা করব যে আমাদের এরিয়াল যে বাফার লাইন আছে আমাদের পিওকের একদম, অর্থাৎ আমাদের জম্মু কাশ্মীরের অংশে, সেখানে আমাদের রাফায়েল তারা এয়ার সার্ভিলেন্স করছিল। এবং এয়ার সার্ভিলেন্স করছিল কবে? নির্দিষ্টভাবে বুধবার দিন ঠিক বিকেলের পরে এয়ার সার্ভিলেন্স চলছিল। তখন রাফায়েলের পাইলটরা দেখতে পান যে পাকিস্তানের তরফে একটা বড় যে এয়ারক্রাফট বহর এদিকে আসছে, এবং তারা যেটা করতে চায়, তাদের চাইনিজ রাডার দিয়ে আমাদের রাফায়েলের দিকে মিসাইল লক করার চেষ্টা করে একদম মাঝ আকাশে। এবং আমরা বলছি যে আমরা যে তথ্যটা দিচ্ছি এটা কতটা অথেন্টিক আমরা বুঝিয়ে দেবো। সেই সময় রাফায়েলের পাইলটরা যেটা করে, ফ্রেঞ্চ রাডার অন করে। ফ্রেঞ্চ রাডার অন করার সঙ্গে সঙ্গেই যে মুহূর্তে কোনো ফাইটার জেট তার রাডার অন করবে, লক করবে, সেটাকে রাডার লকটাকে টেকনিক্যালি বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বুঝে নেওয়া শত্রুপক্ষের যে ফাইটার জেট আছে তার অবস্থান কি, তাকে ফোকাস করা হয়, দেন সেটাকে মিসাইল টার্গেটের নিয়ে আসা হয়।
যে মুহূর্তে এটা করা হয় সেই মুহূর্তে পাকিস্তানের F-16D এই ডি গ্রুপের F-16D গ্রুপের যে ফাইটার জেট তাদের কাছে মূলত যে মিসাইলগুলো আছে সেগুলো অত্যন্ত স্বল্প পাল্লার, কিন্তু আমাদের রাফায়েলের যে উন্নত মিসাইল মেটিওর রয়েছে তার রেঞ্জ মিনিমাম 200 কিলোমিটার। যে মুহূর্তে আমরা অর্থাৎ পাকিস্তানের এই F-16 এবং যে F-17 এই ফাইটারগুলোকে আমরা মিসাইল লক করি মাঝ আকাশে, সেই মুহূর্তে যে ছবিটা আসে সেটা গুরুত্বপূর্ণ হয়। সেই মুহূর্তে পাকিস্তানের তরফে তারা রাডার লক টার্ন অফ করে। এই রাডার লক টার্ন অফ অর্থ হচ্ছে তারা সঙ্গে সঙ্গে তাদের ফাইটারগুলোকে গোপনে লুকিয়ে নেয় এবং ততক্ষণে আমাদের রাফায়েল বিভিন্ন অসমর্থিত সূত্র বিভিন্ন অংশ থেকে উঠে আসছে যে একদম পিওকের ভেতরে নীলম ভ্যালির ওপরে যেখানে লাস্ট ফাইটটা হয়েছিল সেখানেই ঘটনাটা ঘটে এবং আমাদের ফাইটারের ভয়ে তখন পাকিস্তানের যে ফাইটার জেট তা পালিয়ে যায়। ডন যে মিথ্যা কথাটা লিখছে যে রাফায়েল ঢুকেছিল, রাফায়েল নাকি সরে গেছে, ভুল। তার কারণ যদি সেটাই হবে তাহলে কোনো স্যাটেলাইট ইমেজ এখনও পর্যন্ত তারা দিতে পারছে না কেন? এবং তার থেকেও বড় কথা বলে রাখার চেষ্টা করব যে রাফায়েল ডাবল ইঞ্জিন বিশিষ্ট একটি ফাইটার জেট। অনেকটা হচ্ছে এরকম যে রাস্তায় আমরা যে 22 চাকা বা 20 চাকার যে বিশাল যে ট্রেলারগুলো দেখি বা ট্রাকগুলো দেখি তার পাশে 6 চাকা বা 8 চাকার ট্রেলারের সাইজ কী হবে? একদম ছোট হবে। তো রাফায়েলের কাছে এই চীনের যে নির্দিষ্টভাবে চীনা যে ফাইটার জেট যে F-17 ওরকম ক্ষুদ্র, ফলে আমাদের তাড়া খেয়ে পালিয়ে যায় এবং আমরা দীর্ঘ সময় সেখানে এটাকে বলা হয় সুইপ মিশন। সুইপ মিশন কেন করে কোনো বড় রাষ্ট্র তাদের এয়ারফোর্সকে দিয়ে? সুইপ মিশনের অর্থ হচ্ছে যদি আমরা কোনো বড় সার্জিক্যাল কোনো বড় এয়ার স্ট্রাইকে যাই তাহলে তার আগে সুইপ মিশন করা হবে এবং গতকাল সেই সুইপ মিশনটাই চলেছে। এবং তার থেকেও বড় ছবি আসছে আর একটা, সেই ছবিটা মারাত্মক। সেই ছবিটা হলো ইতিমধ্যেই ভারতের বোফোর্স কামানের গোলায় একদম ছবি দিয়ে আমরা দেখিয়ে দেবো এবং যে ছবিটা আমরা স্ক্রিনে রাখবো সেটা আমাদের দিককার নয়, সেটা পাকিস্তানের আউটপোস্ট যে ব্রিগেডিয়ার পোস্টের দিকের ছবি। ছবিতে দেখা যাচ্ছে যে বোফোর্সের যে ব্যাপক গোলা তাতে এই যে নির্দিষ্টভাবে শিয়ালকোটের আখনুর, শিয়ালকোটটা কোন জায়গায়? শিয়ালকোট হলো ঠিক জম্মুর ঠিক ওপর দিকটা এবং পাকিস্তান পাঞ্জাবের উত্তর দিকে। এটা একটা সরু 10 থেকে 12 কিলোমিটার এরিয়া যেটা কানেক্টিভিটি অনেকটা আমাদের শিলিগুড়ি চিকেন নেকের মতো এবং সেখানে ভারতের বোফোর্সের প্রচণ্ড গোলাগুলিতে সেই ব্রিগেডিয়ার পোস্ট ভেঙে চৌচির হয়ে গেছে। আমাদের কাছে যে তথ্য আসছে শেষ পর্যন্ত যে 3 জন ব্রিগেডিয়ার জেনারেল তারা উচ্চপদস্থ ভীষণ, বোঝাই যাচ্ছে তাদের মৃত্যু হয়েছে প্রচণ্ড রক্তপাতে এবং 20 জন যে পাক সেনা জওয়ান নিকেশ। এই আউটপোস্টার যে কনফিডেন্সিয়াল কিছু তথ্য আমাদের কাছে এসছে, আমরা টেকনিক্যাল কারণে দেখাতে পারছি না। সেই সময় সেখান থেকে পাকিস্তানের পতাকা খুলে নেয় পাক রেঞ্জার্সরা, ভারতীয় গোলার সামনে যখন টিকতে পারছিল না এবং সম্পূর্ণভাবে সেই ব্রিগেডিয়ার পোস্টকে অরক্ষিত রেখে তারা পালিয়ে গেছে। এই মুহূর্তে যে আমাদের কাছে ফ্রেশ ইনফরমেশন আসছে তাতে একটা ছবি উঠে আসছে যে এই যে চিকেন নেকের মতো শিয়ালকোট আখনুর সেক্টর, এখানে কি ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করবে? এখানে কি ভারতীয় সেনাবাহিনীর প্রবেশের কোনো প্রয়োজন বা কোনো রকম স্ট্র্যাটেজিক্যাল ইস্যু আছে? এটা আমরা বলতে পারবো না। এটা অবশ্যই যারা রাষ্ট্রনেতা এবং সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যে আখনুর সেক্টরের এই শিয়ালকোট ব্রিগেডিয়ার পোস্ট সেটা পুরোপুরি অরক্ষিত। সেখান থেকে পাকিস্তানের পতাকাও খুলে নেওয়া হয়েছে জোর যার মৌলিকতার কারণ সিমলা চুক্তি বাতিল হয়েছে। এলওসিতে যতক্ষণ আমরা এগোতে থাকবো ততটাই আমাদের এরিয়া এই 12 কিলোমিটারকে আমাদের হাতে আসতে চলেছে। এ বিষয়ে কিছু আগে আমরা এয়ার মার্শাল অনিল চোপড়া অবসরপ্রাপ্ত তার সঙ্গে কথা বলেছিলাম। তো অনিল চোপড়া এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত তিনি কি বলেছেন দর্শকদের শোনাবো। তিথি, हमारा रफाल का जो रेडार है वो बेस्ट है पूरे इंडिया चाइना पाकिस्तान के पास, किसी के पास इतना अच्छा रेडार नहीं है। और मीटियोर मिसाइल भी बेस्ट मिसाइलों में से है। हालांकि जो चाइना के पास है P-15 ओरिजिनल मिसाइल और P-21 वो इससे बेटर है, मगर जो P-15 इनको पाकिस्तान को दिया वो एक्सपोर्ट वेरिएंट है, उसका रेंज इससे काफी कम है हमारा मीटियोर से। तो इसलिए उनके लिए तो डर का बात है ना। 2 चीज का डर का बात है पाकिस्तान के लिए, एक तो रफाल का मिसाइल और रेडार और इलेक्ट्रॉनिक वॉरफेयर सिस्टम बेटर है सब जहाजों से, और दूसरा S-400 भी तो हमारा है ना ग्राउंड पे, तो अगर वो तो बहुत रेंज है उसका। हमारा बोफोर्स ने फायर किया
और उनका जो ब्रिगेडियर पोस्ट थे वो बिल्कुल एकदम खत्म हो गया, काफी सारा नुकसान उनका हुआ, भाग गया। पाक रेंजर्स ने वहां पे उनका जो झंडा भी उनसे विथड्रॉ कर लिया। तो क्या वो तो पता है, वो तो उस बॉर्डर पोस्ट पे, वो तो रियासपुरा एक बॉर्डर पोस्ट है ना, तो वो छोड़ के चले गए आप बॉर्डर पोस्ट को, उनको लगा कि इधर तो मारेंगे हमको, तो वो तो सच है। पर वो सियालकोट सेक्टर में है वो, मगर सियालकोट में कुछ रेडार वगैरह भी ये लोग लगा रहे हैं, तो वो उनको खतरा तो है ही है, उसमें कोई डाउट नहीं है। उनका तो आर्मी चीफ ने अपना फैमिली को भी लंदन भेज दिया और खुद बंकर में बैठा है, और उनका प्राइम मिनिस्टर अस्पताल में बैठा है, तो उनके लिए तो पैनिक का सिचुएशन है। ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ নাভাল স্ট্রাইক হবে নাকি এয়ার স্ট্রাইক হবে, নাকি আমরা আমাদের আর্মি এই মুহূর্তে ঢুকবে শিয়ালকোটে, এই আতঙ্কে পাকিস্তানের যিনি সেনা প্রধান আসিম মনিরের রিটায়ারমেন্ট এই 2025 নভেম্বরে, এবং আসিম মালিক যিনি আইএসআই চিফ তার রিটায়ারমেন্ট 2025 অক্টোবরে। কালকে মাঝরাতে আমরা নোটিশ দেখিয়ে দেবো, ওদের অর্ডার দেখিয়ে দেবো। হঠাৎ করে এই এনএসএ যে পোস্টে পাকিস্তানে ছিল না, সেই গুরুত্বপূর্ণ পোস্টে আসিম মালিককে নিয়ে আসা হয়, তার এই বছরই তার রিটায়ারমেন্ট রয়েছে। তাহলে কোথাও কি সেনাপ্রধান পালাতে চাইছেন পরিস্থিতি হেরে যাচ্ছেন দেখে, এবং এতটাই আতঙ্কিত যে হাসপাতালের বিছানায় শুয়ে নির্দিষ্টভাবে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ইউএসের স্টেট সেক্রেটারি মার্ক রুবিওকে ফোন করে অনুরোধ করেছেন যে দয়া করে ভারতকে নিরস্ত করুন, দয়া করে ভারতকে বলুন যা যেন এগোয়। এটা আমাদের বক্তব্য নয়, ইন্ডিয়ান মিডিয়া বলছি না, সেখানকার একাধিক পত্রিকা দ্য ডনও তার মধ্যে আছে, তাদের আজকের খবর এটা, তারা বলছে, আমরা বলছি না। এবং পাকিস্তানের অবস্থা কতটা বেহাল যে গত রাতেই একটা তারা ইস্যু নোটিশ জারি করেছে যে সপ্তাহে মাত্র 15,000 টাকাই এটিএম থেকে উইথড্র করা যাবে, অর্থাৎ বাজার থেকে টাকা তুলে তারা এই যুদ্ধ পরিচালনা করতে চাইছে। একটা হাহাকার অবস্থা, এবং যুদ্ধ তো পরে হবে, তার আগে পাকিস্তানের ইন্টারনাল পরিবেশ অত্যন্ত ভয়ঙ্কর। আমরা জানি না এখানে ডোভালের প্ল্যানিং বা মিশন কী আছে, কারণ বালুচিস্তান জ্বলছে, গতকাল আমরা দেখিয়েছি 100 পাক সেনা নিধন হয়েছে। সিন্ধে একই অবস্থা, খাইবার পাখতুনখোয়া সেখানে খোদ পুলিশ সরাসরি সেই ছবি আমরা দেখাবো, পাকিস্তান সেনাকে প্রতিরোধ করছে, যে কারণে পাকিস্তানের রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তরের তরফ থেকে নির্দিষ্টভাবে সমস্ত আইজি পাকিস্তানের তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে সেনাকে কোঅপারেট করুন। কেন নির্দেশ দিতে হলো? তাহলে কি সেনার সঙ্গে পুলিশের একটা সংঘাত তৈরি হয়েছে? সিন্ধ কি হাতের বাইরে চলে গেছে? খাইবার পাখতুনখোয়ায় কি সেনা ক্ষমতা হারাচ্ছে? লড়বে শুধু পাঞ্জাব? এরকম একটা অসম পরিস্থিতির মধ্যে পাকিস্তান, যে কারণে হাসপাতালের বেডে শুয়েই শেহবাজ শরীফ মার্ক রুবিও যিনি ইউএস স্টেট সেক্রেটারি তার হাতে পায়ে ধরছেন যে ভারতকে নিরস্ত করুন। কারণ কিছু আগে যে ছবি আমরা দেখাচ্ছি, আরব সাগরে আমাদের বিশাল ফ্লিটের সামনে সামান্য কটা জাহাজ নিয়ে উপস্থিত হয়েছে পাকিস্তান, কী হবে আমরা বলতে পারবো না। একই সঙ্গে শিয়ালকোট যেটা চিকেন নেক বলা হয় পাকিস্তানের, সেখানে আমাদের সেনা কি প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে, সেটা আমরা জানি না, এটা সর্বোচ্চ সিদ্ধান্ত আসবে। এবং একই সঙ্গে রাফায়েলের ধাওয়া খেয়ে পালিয়েছে তাদের চীনা যে এয়ারক্রাফটগুলো এবং কিছু পুরনো F-16, সেই ছবিও পরিষ্কার। তিথি একেবারে সত্যজিৎ, এখান থেকেই আমরা বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ যে প্রসঙ্গ তুমি উত্থাপন করলে যে পাকিস্তান যাদের অন্দরের সমস্যার অন্ত নেই, আর পাহেলগাঁও জঙ্গি হামলার পরে যেভাবে ভারত প্রত্যাঘাত করতে প্রস্তুত, এবং প্রথম চাপটাই ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল পাকিস্তানের দিকে, তা হলো কূটনৈতিক চাপ। তাই কূটনৈতিক চালে কতটা বিপর্যস্ত হচ্ছে পাকিস্তান, আরও বিস্তারিত আলোচনায় আসবো সত্যজিৎ। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবুকে স্বাগত জানাবো। সত্যজিৎ, তোমার প্রশ্ন। সুভাষবাবু, যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে, যে প্রথম ব্যাপার শিয়ালকোট, সেখানে আখনুর সেক্টর, সেখানে পাকিস্তানের পতাকা খুলে পালিয়ে গেছে পাক রেঞ্জার্সরা। বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থা সেই তথ্য তুলে এনেছে, এবং 3 জন ব্রিগেডিয়ার মারা গেছেন, একই সঙ্গে 20 জন পাক সেনা নিকেশ ভারতীয় বোফোর্স কামানের সামনে, তাদের ফাইটার জেট পালিয়ে গেছে রাফায়েলের সামনে। এবং এই মুহূর্তে আমাদের তাজা খবর যেটা আসছে, যে আরব সাগরে আমাদের বিশাল ফ্লিটের সামনে তাদের 2-4টে যুদ্ধজাহাজ তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু কিছু করতে পারবে না। এবং শেহবাজ শরীফ তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি, তিনি একেবারে অসুস্থ অবস্থায় মার্ক রুবিও হাতে পায়ে ধরছেন যে ভারতকে নিরস্ত করুন, না হলে ভারত যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, যেমনটা তার প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বা বাদবাকি মন্ত্রীরা বলছিলেন 2 দিন ধরে। কতটা ভয়ঙ্কর ছবি! দেখুন, চার্লি চ্যাপলিনের একটি সিনেমার কথা ভীষণ মনে পড়ছে, সার্কাস বলে। সে বাঘের খাঁচায় ঢুকে পড়েছিল এবং তখন বাঘটা ঘুমোচ্ছিল, এবং তখন সেই বাঘটাকে বিভিন্ন রকম ভাবে সে
বিরক্ত করছিল। তারপরে বাঘটা যখন ঘুম থেকে উঠলো সে বুঝে উঠতে পারছিল না কোন দিকে যাবে, খাঁচার ফাঁক দিয়ে গলে যাবে না নিজেই বাক্সে যে ঝুমিয়ে পড়বে না কোথা দিয়ে পালাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। এই ঘটনাটাই ঘটেছে পাকিস্তানে। দিনের পর দিন ইনসার্জেন্সিকে সাপোর্ট করে ভারতের বর্ডার লাইন ক্রস করিয়ে দিনের পর দিন সিজফায়ার ভায়োলেশন করিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে ভারতবর্ষের ভিতরে, যে ভারতবর্ষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে ভদ্রতা দেখাতে দেখাতে, তখন আজকে ভারতবর্ষ রিটালিয়েট করছে। আর এই রিটালিয়েশনটা কিন্তু আমি আগেও তো আপনাদের চ্যানেলে বলেছিলাম যে এই রিটালিয়েশনটা কিন্তু একমুখী হবে না, এই রিটালিয়েশনটা মাল্টি ডাইমেনশনাল হবে। আজকে যখন এই মাল্টি ডাইমেনশনাল রিটালিয়েশন হচ্ছে, সেটা নেওয়ার ক্ষমতা, বুদ্ধি, ম্যাচিওরিটি এবং সেটা নেওয়ার এক্সপার্টাইজি কোনোটাই পাকিস্তানের নেই। এবং সেই জিনিসটা পাকিস্তান যেহেতু পুরোটাই মুখে নং মানিতক জগৎ এবং পুরোটাই প্রেস কনফারেন্স এবং ন্যারেটিভ বেসড পলিটিক্স বা ডিপ্লোমেসিতে বিশ্বাসী, তাই জন্য এতদিন মুখের কথায় মুখে জবাব দিয়ে অনেক কিছু ভাবছিল নিজে করে ফেলেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন পাঠানরা সত্যি বুঝতে পেরেছে দ্য রিটালিয়েশন ইন্ডিয়া ইজ গিভিং ইজ ইনর্মাস, তখন কিন্তু ওরা কোথায় যাবে সেটা বুঝে উঠতে পারছে না। আপনি একটা কথা বুঝুন যে আজকে একটা দেশে এমার্জেন্সি সিচুয়েশন, সেখানে প্রধানমন্ত্রী কি করে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে আছে। আজকে একটা এমার্জেন্সি সিচুয়েশনে ওদের এন্টায়ার মিলিটারি স্ট্রাকচারটা এনএস এর আন্ডারে নিয়ে চলে এলো। কেন? তার কারণটা আমার কথায় সব থেকে বড় যে কারণটা আমার মনে হচ্ছে, পাক আর্মি ইটসেলফ ইজ ইন দ্য স্টেট অফ মিউটিনি। যে কোনো মুহূর্তে পাক আর্মির মধ্যে মিউটিনি করবো। একটা নতুন ইনফরমেশন আসছে আমাদের কাছে যে বর্তমানে যেহেতু গত রাতেই আসিম মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে এই এনএসএ করে আসিম মুনিরের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মানতে পারছেন না প্রাক্তন যে পাক সেনাকর্তা, পাক সেনাপ্রধান বাজওয়ার যারা ফলোয়ার্স এই মুহূর্তে পাক সেনাবাহিনীতে আছেন, তারাও নাকি নতুন করে গণ ইস্তফার পথে, অর্থাৎ মুনিরের বিরুদ্ধে গিয়ে গণ ইস্তফার পথে বাজওয়ার ফলোয়ার্সরা। কতটা ভয়ঙ্কর ছবি পাক সেনাবাহিনীর জন্য হতে চলেছে? দেখুন, একটা কথা বুঝতে হবে যে পাকিস্তানের ভিতরে যে আর্মি ইউনিটটা আছে, এটা কিন্তু ভারতবর্ষের মতো একটা ডিসিপ্লিন প্রফেশনাল আর্মি নয়। এরা বরাবরই নিজেদেরকে পলিটিসাইজ করতে এবং দেশের ক্ষমতাটাকে নিজের হাতে রাখার প্র্যাকটিসটা এরা বরাবরই করে এসছে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন পাকিস্তানের মিউটিনির কথাটা কেন আমি বললাম, এক্স্যাক্টলি এই কারণে বললাম, যেহেতু পাকিস্তানের বহু জেনারেল কিন্তু এতদিন ধরে রেখেছিল যে শরীফকে সরিয়ে পাকিস্তানের গভর্নেন্সটাকে নিজের হাতে নেবে এবং ধরে রেখেছিল যে আগামী দিনে পাকিস্তানের মধ্যে আর্মি মিউটিনি হওয়াটা একদম অবশ্যম্ভাবী ছিল। সেইখানে মুনির একরকম প্ল্যান সাজিয়েছিল, বাজওয়াররা একরকম প্ল্যান সাজিয়েছিল এবং সেখানে গিয়ে আজকে যখন আইএসআই চিফকে এনএসএ হেড করে দেওয়া হয়েছে, তখন সেই প্ল্যানে অনেকটাই একটা ক্ষতিগ্রস্ততা এসছে। এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্ল্যানটা, এই প্ল্যানের জন্য আমি বলছি আবার করে পাকিস্তান আর্মির ভিতরে মিউটিনি হবে এবং খুব শিগগিরই তুমি দেখতে পাবে বহু পাকিস্তানে ইস্তফা আরো বাড়বে এবং পাকিস্তানের বহু মানুষ তাদের বলছেন যে কিছু আগে যে খবর আসছে সেই খবরটা হলো যে মুনিরের এই সিদ্ধান্ত, অর্থাৎ আসিম মালিককে এনএসএ করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বাজওয়ার ফলোয়ার্সরা, ফলে আবারও পাক সেনাবাহিনীতে গণ ইস্তফার ছবি হতে চলেছে, যেমনটা বলছিলেন সুভাষিস বাবু। তিথি, একদমই তাই। এবং এখান থেকেই সত্যজিৎ আমরা আলোচনায় আসবার চেষ্টা করবো। আমি সুভাষিস বাবুকেও সঙ্গে থাকবার জন্য অনুরোধ করবো, কারণ জিরো আওয়ারে এই মুহূর্তে একটা ফিরে এলাম বিরতির পর। আলোচনা করছিলাম পাকিস্তানের যা অবস্থা, বিশেষ করে কূটনৈতিক চাপ হোক বা আঘাতের পাল্টা প্রত্যাঘাত হোক, বা ইতিমধ্যেই যেভাবে আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে রাখছে ভারত, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জন্য, ভারতের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই সমস্ত দিক থেকে এবার পাকিস্তান কি এক ঘরে হয়ে যাবে? বা যে পাকিস্তান কখনোই নাকি যাকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি, বা যে পাকিস্তান কখনোই কারোর বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করতে পারেনি, সেই পাকিস্তান এখন যাকে ফোন করুক না কেন, সহযোগিতা কার তরফ থেকে কতটুকু পাবে এবং তা লড়ে যাওয়ার জন্য কতটা যথেষ্ট? আলোচনায় রয়েছি আমরা। সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, একদমই একটা বিষয় আমরা আসতে চাইছি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে হচ্ছে, সেটা হলো যে পাকিস্তানের ক্ষেত্রে তাদের যে এই শিয়ালকোট, যেটা সুভাষিসবাবুর কাছে আমি প্রশ্ন রাখবো, যে শিয়ালকোট আখনুর সেক্টর, সেখানে এই মুহূর্তে অরক্ষিত, পোস্টে একটি লোকও নেই। যারা আছে বডি নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের ব্রিগেডিয়ারদের এবং তাদের পতাকা খুলে নিয়ে যাওয়া হয়েছে। সিমলা চুক্তি এখন আর নেই বা স্থগিতর পথে। ফলে এখানে এই যে এলওসি, সেটা কি আদৌ সেনাবাহিনী মানবে নাকি সেনাবাহিনী এগিয়ে যাবে? অর্থাৎ যেমন আমরা 65 লাহোরের একটা অংশ পর্যন্ত পৌঁছেছিল। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে, যে পাকিস্তানের ক্ষেত্রে যে ছবিটা আমাদের কাছে আসছে, যে
এর আগে বালাকোট স্ট্রাইক আমরা দেখেছিলাম সুইপ মিশন হয়েছিল। সুইপ মিশনের অর্থ হচ্ছে বড় কোনো এয়ার স্ট্রাইকের আগে বারে বারে শত্রুর পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য আমাদের ফাইটার জেট সুইপ মিশন করে, যেটা গত দিনও আমরা দেখেছি যে দুপুরবেলায় করেছে ইন্ডিয়ান ফাইটার জেট, যে তাড়া খেয়ে পালিয়ে গেছিল ওদের চীনা ফাইটারগুলো। ফলে দুটি প্রশ্ন সুভাষবাবু আপনার কাছে, যে ভারত কি এবার ঢুকবে শিয়ালকোটে, এবং সুইপ মিশন হওয়ার অর্থ কি এটা কোনো এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে ক্রমশ? কিছুটা হলেও আমার মাথায় কেন জানি না মনে হচ্ছে পিওকে একটা অ্যাকশন পয়েন্টারের মধ্যে আছে, এবং সেখানে সেই জায়গা থেকে যদি ডাইমেনশনালি ক্রস করে সেই অ্যাটাকটাকে ফ্রেম আউট করতে চায়, তাহলে সেটা কিন্তু করতে পারে ভারত। এবং আমার মনে হয় না আননেসেসারি টেরিটোরিয়াল অকুপেন্সি করে কোনো লাভ আছে। পাকিস্তান এমনিতেও অ্যাজ এ টেরিটরি ইজ এ ইনফেকশিয়াস টেরিটরি, ইনফেকশনকে নিজের বাড়িতে ঢুকিয়ে কোনো লাভ নেই। বাট ইফ দেয়ার ইজ এ চান্স টু গেট পিওকে, ইন্ডিয়া শুড ট্রাই টু ক্রস দ্য বর্ডার, সিম্পল অ্যান্ড স্ট্রেট। দ্বিতীয় কথা যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, শুধুমাত্র এয়ার স্ট্রাইক বলে না, যে কোনো যখন বারবার করে রিপিটেটিভ একটা প্রসেস চলছে, কোনো একটা জিনিস স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করছে ভারতীয় বায়ুসেনা, তার মানে এইটা ধরে নেওয়ার কোনো দরকার নেই যে শুধুমাত্র বায়ুসেনা তারা অ্যাটাক ফ্রেম আউট করছে। এরকমও হতে পারে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা পুরোই আকাশে, যে খেলাটা অ্যাকচুয়ালি খেলে যাবে সেটা জলে। সুতরাং আসল যে খেলাগুলো খেলবে সেই খেলাগুলো আগামী দিনেই দেখা যাবে। তবে আমার বারবার করে একটা জিনিস যেটা মনে হচ্ছে, পাকিস্তানকে মারতে গেলে ভারত যতটা উদ্যোগী, পাকিস্তানকে মারার জন্য পাকিস্তানের ভিতরের লোক আমাদের থেকে অনেক বেশি উদ্যোগী। এবং যদি বাইনাকুলারের মধ্যে ডিপ্লোম্যাটিক গ্লাস লাগিয়ে আমরা দেখি, তাহলে পাকিস্তানকে অলরেডি আমি 5 টুকরে দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার বুঝতে পারছি যে পাকিস্তানের আর্মির সাথে আজকে পুলিশের মিউটিনি চলছে, পাবলিকের সাথে চলছে ডিপার্টমেন্টাল মিউটিনি, সাধারণ মানুষ, ট্যাক্স পেইং লোকজন আজকে আর্মির এগেইনস্টে স্টেটমেন্ট করছে। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে কালকে খাইবার পাখতুনখোয়াতে গতদিন কিভাবে পাক সেনাবাহিনীকে প্রতিরোধ করছিল সেখানকার পুলিশ, অর্থাৎ খাইবার পাখতুনখোয়ার সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব স্ক্রিনে। बंगले में तो था झरने से सर तो অর্থাৎ নির্দিষ্টভাবে এখানে ছবিটা দেখা যাচ্ছে সুভাষবাবু যে কথা আপনি বলছিলেন, যে পরিষ্কারভাবে বলছে যে তোমরা ফিরে যাও, পাকিস্তানের সৈনিক বলছে সেখানকার পুলিশ ফিরে যাও। এবং এই প্রতিরোধটা পাকিস্তানের একমাত্র পাঞ্জাব প্রদেশ বাদ দিয়ে পাকিস্তানের সিন্ধ, বালুচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়া সর্বত্র একই প্রতিরোধের ছবি। ফলে পাকিস্তান কি 4টে ভাগে ভেঙে যাবে কিনা আমরা জানি না। তবে তার আগে আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানের এই পিওকেটা আমাদের প্রবেশ করা উচিত, যেমন তাদের অরক্ষিত সীমান্ত এই মুহূর্তে হয়ে রয়েছে। প্লিজ। তো আমার একটা জায়গায় মানে এইটা যদি আপনি অডিওটা আপনি আরেকবার শোনেন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা জায়গায় বলছে আপকা জেনারেল হামারে জুতি পে, মানে কথাটা খুবই অশ্লীল কথা, কিন্তু এই কথাটা একটা পুলিশ বলছে কাকে, একটা আর্মিকে, মানে একটা ন্যাশনাল আর্মি হিসাবে তার যে রেসপেক্ট আছে তাকে টেরিটোরিয়ালি সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হচ্ছে। তার মানে এটা পরিষ্কার বুঝে যাওয়ার দরকার আছে যে আজকের ডেটে মিউটিনি একটা প্র্যাকটিক্যাল অবস্থান পাকিস্তানে, আর পুলিশ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই বর্ডার লাইন এখানে তোমাদের শেষ। এরপরে কিন্তু পাকিস্তান আর্মি পাকিস্তানেরই অফিসিয়াল একটা অংশে তারা ঢুকতে দিতে রেজিস্ট্যান্স দেবে। তার মানে পাকিস্তান ভাঙবে কি ভাঙবে না সেই প্রশ্নটা আর নেই, পাকিস্তান অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে। এবং এর থেকে বড় প্রমাণ তার কিছু হতে পারে না, যেখানে পাকিস্তান আর্মিকে ইটসেলফ আপকা বর্ডার লাইন, আপকা জেনারেল বলে বলা হচ্ছে। একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ভারত কখন ঢুকবে, কিভাবে ঢুকবে, কীভাবে সার্জিক্যাল হবে না এয়ার স্ট্রাইক, নাভাল স্ট্রাইক, সেটা আমরা তো সময় বলে দেবে। কিন্তু পাকিস্তানকে ভেতর থেকে ভেঙে দেওয়া হচ্ছে কি 4টে ভাগে বা 2টো ভাগে, সেই ছবিটাও খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। যে কারণে হাসপাতালের বিছানা দেখো অশান্ত শেহবাজ শরীফ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে ধরছেন যে ভারতকে নিরস্ত করুন ইমিডিয়েটলি, তাহলে আমরা শেষ হয়ে যাব। একেবারে সত্যজিৎ, অনেক ধন্যবাদ জানাবো সুভাষিস বাবুকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। ধন্যবাদ জানাবো নিউজরুম থেকে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়কে।